বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তরঙ্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তরঙ্গ হচ্ছে দুই প্রকার, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। প্রথমে আমরা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আলোচনা করব এবং অনুপ্রস্থ তরঙ্গের ডিটেলস আমরা জানার চেষ্টা করব। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ আমরা সংজ্ঞাটা একটু দেখব যে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির দিকের সাথে যদি সমকোণে বা লম্বভাবে কম্পিত হয় তবে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে মাধ্যমের কণাগুলো দেখো যে তরঙ্গের গতির দিকের সাথে সমকোণে বা লম্বভাবে কম্পিত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটি আমরা ভালোভাবে শিখবো। আচ্ছা, উদাহরণ হিসেবে কি দেওয়া যেতে পারে? কোনগুলো অনুপ্রস্থ তরঙ্গ, কোন তরঙ্গগুলো কোন তরঙ্গের কণাগুলো সমকোণে বা লম্বভাবে কম্পিত হবে তরঙ্গের গতির দিকের সাথে? সেটা হচ্ছে যে পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ, অনেকগুলোই উদাহরণ দেওয়া যায়। তো আমি যেহেতু এর আগের লেকচারগুলো পানির ঢেউ নিয়ে, পানির তরঙ্গ নিয়ে বেশি কথা বলেছি, তাই তোমরা পানির তরঙ্গেরটা একটু চিন্তা করতে পারো। পানির তরঙ্গটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। শিক্ষার্থীরা খেয়াল করো যে আমাদের সংজ্ঞায় কিন্তু ছিল, একটু আগে আমরা দেখলাম অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞায়, যে সমকোণে বা লম্বভাবে কম্পিত হবে কণাগুলো কার সাথে? তরঙ্গের দিকের সাথে। তো এই যে সমকোণে বা লম্বভাবে কম্পিত হবে, এটা কিভাবে ঘটে এটা বোঝার জন্য আমরা একটা এখানে আয়তক্ষেত্র খেয়াল করি, যে এটা নিশ্চয়ই একটা আয়তক্ষেত্র, এবং এই আয়তক্ষেত্রের এটাকে তোমরা কি বলবে? অফকোর্স দৈর্ঘ্য, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এতটুকু কি? প্রস্থ। আমরা প্রস্থ বলবো এটাকে। আচ্ছা, তো খেয়াল করে দেখো যে আমি যদি এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য চিন্তা করি ঠিক এইভাবে, যে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হলো এখানে এইভাবে, এই হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এভাবে চলবে আর কি, কেমন? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের কোন দিকে আমি খেয়াল করো, বাম থেকে ডান দিকে যাবে। ডিরেকশনটা হচ্ছে এই দিক, আমি লিখে দিলাম বাম থেকে ডান দিকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা যাবে। আচ্ছা, তো অনুপ্রস্থ তরঙ্গ নামটার সাথেই কিন্তু আমরা বুঝে যাই যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। দেখো না, এখানে হচ্ছে যে অনুপ্রস্থ। আচ্ছা, অনুপ্রস্থ, অনু মানে হচ্ছে ক্ষুদ্র পার্টিকেল বোঝাচ্ছে, প্রস্থ মানে কি? যে তরঙ্গের দিক, তরঙ্গের প্রবাহের দিক যদি বাম থেকে ডান দিকে হয়, এই দিক থেকে এই দিকে হয়, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে ক্ষুদ্র পার্টিকেল বা কণাগুলো থাকবে সে ওইগুলো কিভাবে কম্পিত হবে? প্রস্থ বরাবর। দুঃখিত, কারেন্ট চলে গিয়েছিল, তা আমি আবার রিপিট করছি। তো ধরে নিচ্ছি যে আমাদের কি হলো, তরঙ্গটা দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছে। তো কণাগুলো কম্পন দিবে কিভাবে? সেই কণাগুলো হচ্ছে যে এখানে যে যে কণাগুলো রয়েছে সেগুলো কম্পন দিবে হচ্ছে প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর অর্থাৎ উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এইভাবেই কম্পনটা দিবে। তো যখন উপর থেকে নিচে বা প্রস্থ বরাবর কম্পন দিচ্ছে, তখন এখানে ঠিক প্রস্থ বরাবর এইভাবে যখন কম্পন দিচ্ছে, তো এই জায়গায় কি একটা সমকোণ তৈরি হয় না? অবশ্যই সমকোণ তৈরি হয়, এবং এটাই হচ্ছে লম্বভাবে কম্পন। সো যেহেতু এই কণাগুলো প্রস্থ বরাবর কম্পন দেয়, তরঙ্গের দৈর্ঘ্যের সাথে প্রস্থ বরাবর কম্পন দিচ্ছে, তাই এর নাম দেওয়া হয়েছে অনুপ্রস্থ তরঙ্গ। শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে একটা অনুপ্রস্থ তরঙ্গ তৈরি করা হবে, যেখানে তরঙ্গটা এই পাশ থেকে এই দিকে যাবে, আর তরঙ্গের দিকের সাথে কণাগুলো লম্বভাবে বা সমকোণে উপরে নিচে কম্পিত হবে। সেটাই তোমরা এখন দেখবে, খেয়াল করো ভালোভাবে। এখানে একটা এই যে শুরু হলো আমাদের অনুপ্রস্থ তরঙ্গ তৈরি করা শুরু হলো, আবার এখানে তৈরি করা হচ্ছে, এই যে অনুপ্রস্থ তরঙ্গ তৈরি করা হলো। এবং খুব ভালোভাবে খেয়াল করবা যে কণাগুলো দেখো কিভাবে কম্পিত হয়, ঠিক উপরে নিচে কম্পিত হচ্ছে, দেখছো? যে এই যে তরঙ্গ এদিকে যাচ্ছে এবং কণাগুলো লম্বভাবে কম্পিত হচ্ছে বা সমকোণে কম্পিত হচ্ছে। এভাবে আসলে অনুপ্রস্থ তরঙ্গটা আমরা পাই। এবার আমরা দেখব হচ্ছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে তৈরি হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গ,
অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞাটা কি বলে দেখি একটু, যে মাধ্যমের কণাগুলো তরঙ্গের দিকের সাথে যদি সমান্তরালে কম্পিত হয় তবে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আচ্ছা, সমান্তরালে কম্পিত হয় এখানে লিখতে হবে, কারণ আমরা যদি বলেছি আহ, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই শব্দটা সমান্তরালে সমান্তরালে কম্পিত হয় তরঙ্গের দিকের সাথে। কিভাবে সমান্তরালে কম্পিত হয় সেটা আমাদের জানলেই অনুদৈর্ঘ্য তরঙ্গের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর উদাহরণ হিসেবে এখানে আমরা বলতে পারি, একটু চিন্তা করলে বুঝতে পারবে, এই যে আমি কথা বলতেছি, শব্দ তৈরি করছি, এই সবগুলোই কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমেই এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। একই সাথে আমরা স্প্রিং নিয়েও অনুদৈর্ঘ্য তরঙ্গ পেতে পারি। অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো স্প্রিং এর ক্ষেত্রে তৈরি হয়। স্প্রিং এর এক প্রান্তে আমি যদি ছোট্ট একটা বস্তু ঝুলিয়ে টেনে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে ক্রমানুসারে সেটা সংকোচন প্রসারণের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি করছে। তো এখন আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের আরো ডিটেলস শিখতে যাচ্ছি। তো এখন আমরা শিখতে যাচ্ছি আসলে সমান্তরালে কম্পন জিনিসটা কি, সেটা আমরা দেখব। তো আগের মতোই আমি একটা চিত্র অঙ্কন করে নিয়েছি এবং বোঝানোর চেষ্টা করছি যে আমাদের তরঙ্গটা আসলে বাম থেকে ডান দিকে যাচ্ছে। আই মিন যে এদিক থেকে এই দিকে দৈর্ঘ্য বরাবর আমাদের তরঙ্গটা তৈরি হয়েছে। তো এক্ষেত্রে সমান্তরালে কম্পন জিনিসটা কি বোঝাচ্ছে? এক্ষেত্রে আমাদের কণাগুলো, অর্থাৎ এই যেই কণাগুলো তরঙ্গটা তৈরি করছে, সেই কণাগুলো তরঙ্গের দিকের সাথে সমান্তরালেই কম্পন তৈরি করবে। কিভাবে সেটা? তরঙ্গ যাচ্ছে কোন দিকে? এদিক থেকে এই দিকে, অণুগুলো বা পার্টিকেলগুলো কম্পন তৈরি করবে এভাবে। ঠিক যেদিকে তরঙ্গের দিক সেদিকেই কম্পন তৈরি করবে। এটাকেই বলা হয় সমান্তরাল কম্পন। খুবই সিম্পল কথা, যে আমাদের তরঙ্গ যাচ্ছে এইদিকে, কণার কম্পনও এইদিকে, তাই এটাকে সমান্তরাল কম্পন বলা হয়। এর আগে আমরা দেখছি যে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো যেমন উপরে নিচে বা প্রস্থ বরাবর কম্পন দিত, লম্ব যেটাকে বলা হয়, বা সমকোণ তৈরি করেছে সেখানে। ঠিক অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এখানে নামটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কেন দৈর্ঘ্য দেওয়া হলো। তার কারণ হলো তরঙ্গের দিক হচ্ছে দৈর্ঘ্য বরাবর বা বাম থেকে ডানে, কণাগুলোর কম্পনও হচ্ছে দৈর্ঘ্য বরাবর, তাই এর নাম দেওয়া হয়েছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এখন আমরা দেখব যে সমান্তরালে কম্পনটা আসলে কিভাবে, এটা বাস্তবে একটু দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এবার একটা স্প্রিং, এই স্প্রিং দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই স্প্রিং এর ভিতরে এই স্প্রিং এর ভিতরে যেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো রয়েছে সেগুলোকে উপরে দেখানো হয়েছে। চিন্তা করবে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এই স্প্রিং এর মধ্যে রয়েছে, তুমি এভাবে চিন্তা করবে। তো যখনই তরঙ্গটা তৈরি হবে, দেখবে যে তরঙ্গটা এক পাশ থেকে এই পাশে চলে আসছে। কেন এই পাশ থেকে এই পাশে তরঙ্গটা আসছে? তার কারণ হলো যে তরঙ্গের দিকটা এদিকে হয়, কণাগুলো এভাবে কম্পিত হচ্ছে। আবারও বলি, দেখো কণাগুলো এভাবে কম্পিত হচ্ছে, তাই তরঙ্গের দিকটা এদিকে, কণার কম্পনও এভাবে হচ্ছে, বিধায় এটাকে সমান্তরালে কম্পন বলা হয়ে থাকে। কেমন? তো তোমরা ভালোভাবে খেয়াল করলে যে কিভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গটা তৈরি হয়ে থাকে। তো ভিডিও এখানে শেষ নয়, এবার আমি দেখাতে যাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা কিভাবে পরিমাপ করব। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সংকোচন ও প্রসারণ, অর্থাৎ তরঙ্গের মধ্যে সংকোচন এবং প্রসারণ তৈরি হয়। সেটাই আমি এখন দেখাবো। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবে যে সংকোচন এবং প্রসারণটা আসলে কিভাবে হয়। আমি এখানে যে তরঙ্গটা তৈরি করেছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেখানে তুমি দেখবে যে কণাগুলো এই পাশ থেকে এই পাশে কম্পিত হবে, এটা একটা জিনিস খেয়াল করলা। তারপরে তুমি খেয়াল করবা হচ্ছে যে তরঙ্গটাও এদিকে যাচ্ছে, কণাগুলো এদিকে এদিকে কম্পিত হচ্ছে সমান্তরালে। আর সব থেকে ইম্পর্টেন্ট এবার যে ব্যাপারটা খেয়াল করবা, তা হলো যে তুমি কোথাও কোথাও সংকোচন দেখবা, কোথাও কোথাও প্রসারণ দেখবা। আই মিন, আমি যদি আরেকটু তোমাকে ক্লিয়ার করি, তাহলে তুমি দেখবে যে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কণাগুলো ঠিক খুব কাছাকাছি অবস্থান করছে, ঠিক এভাবে এভাবে কাছাকাছি অবস্থান করছে, এই জায়গাটাকে সংকোচন বলবো। আবার কোথাও হচ্ছে
একটু প্রসারণ হচ্ছে, তার মানে হলো যে এই জায়গাটাকে সংকোচন বলা হয়, আবার এই যে এখানে বড় গ্যাপ তৈরি হচ্ছে এটাকে প্রসারণ বলা হয়। তো ভিডিওতে তোমরা এখন এটাই খেয়াল করবে যে সংকোচন এবং প্রসারণটা কোথায় কোথায় হচ্ছে তুমি খেয়াল করবে, এবং আমিও নোট করে দেখা দেওয়ার চেষ্টা করব। খেয়াল করবে খুব ভালোভাবে। এটা সলিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সলিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তরঙ্গ আমরা একটু খেয়াল করি এবার যে কিভাবে কম্পন দিচ্ছে। দেখো, সলিড ম্যাটেরিয়াল মানে কঠিন বস্তুর ক্ষেত্রে সংকোচন কিভাবে কম্পিত হচ্ছে, আর এটা হচ্ছে লিকুইড বা তরলের ক্ষেত্রে। খেয়াল করে দেখো যে কোথাও কোথাও সংকোচন, কোথাও কোথাও প্রসারণ, কোথায় সংকোচন হচ্ছে, কোথায় প্রসারণ হচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করো। আর গ্যাসীয় মাধ্যমে এটা আরো ভালোভাবে বুঝতে হবে। দেখো যে এই জায়গায় সংকোচন, এখানে সংকোচন দেখতে পাচ্ছি, এখানে সংকোচন দেখতে পাচ্ছি, তার পাশে এখানে প্রসারণ, এই জায়গায় হচ্ছে প্রসারণ, এই জায়গায় হচ্ছে প্রসারণ। তো এই যে সংকোচন, এই যে সংকোচন। তো এই সংকোচন এবং প্রসারণটা দেখানোর কারণ হলো যে আমরা এখন যে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করব, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা সংকোচন প্রসারণের ব্যাপারটা আমাদের কাজে লাগবে। শিক্ষার্থীরা, তোমরা একটু আগে ভিডিওতে নিশ্চয়ই এইরকম কতগুলো অণুর কম্পন দেখতে পেয়েছো, ঠিক এইরকম। তো আমি দেখো, খেয়াল করো যে ঠিক এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমি বলবো প্রসারণ। তারপরে তুমি যখনই দেখলে যে অণুগুলো কাছাকাছি অবস্থানে চলে এসেছে, আই মিন এইরকম, এই অংশটাকে বলবো আমরা সংকোচন। আবার প্রসারণ, সংকোচন, প্রসারণ, সংকোচন, এভাবে চলবে। তো প্রসারণ এর ইংরেজি একটা নাম আছে রেয়ারফ্যাকশন, অ্যান্ড সংকোচন এর ইংরেজি নামটা হচ্ছে যে কম্প্রেশন। তো প্রসারণ এবং সংকোচন এটা নিয়ে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে। আরো কিছু শর্ত কিভাবে এখানে প্রযোজ্য হয় আমি এখন তাই বলবো। শিক্ষার্থীরা, এবার দেখো যে আমি তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু পর্যন্ত পরিমাপ করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে, সেটা আমাদেরকে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে কতগুলো শর্ত দেওয়া আছে। আচ্ছা, প্রথম শর্তটা দেখি। এই আমি একটু ছোট করে লিখছি, এটা প্রসারণ, এটা সংকোচন। একটি প্রসারণ প্লাস একটি সংকোচন, এই দুইটা যোগ করে দিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, অর্থাৎ তরঙ্গের দৈর্ঘ্যের পরিমাপ হলো তাই। তো দেখি যে একটি প্রসারণ, এই যে এখানে একটি প্রসারণ দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে প্রসারণ, তারপরে একটি সংকোচন, আবার এটা হচ্ছে সংকোচন। তাহলে কি দাঁড়ালো যে আমি ঠিক এই একটি প্রসারণ এখান থেকে এতটুকু, আবার প্লাস একটি সংকোচন এই পর্যন্ত, তাহলে আমার এইখান থেকে এই পর্যন্তটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য আমি পরিমাপ করতে পারবো। আচ্ছা, তাহলে এটা শেষ হলো। দ্বিতীয় শর্তটা হলো যে পরপর দুটি প্রসারণ, পরপর দুটি প্রসারণ নিলেও কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে পরপর দুটি প্রসারণ কেমন বোঝা যায় কথাটা, সেটা হলো খেয়াল করে দেখো যে একই ব্যাপারই কিন্তু দাঁড়ায়। প্রসারণ এখান থেকে শুরু হয়েছে, এই প্রসারণের পরে পরবর্তী প্রসারণটা আবার এখান থেকে শুরু হয়েছে। তার মানে পরপর দুটি প্রসারণ কিভাবে তুমি নিতে পারো, এই প্রসারণের এখান থেকে তুমি যদি শুরু করো, তাহলে এইটা যাবে, যাওয়ার পরে আবার যেখানে প্রসারণ শুরু হলো সেখানে শেষ করতে হবে। এটাকে বলা হয় পরপর দুটা প্রসারণের মধ্যবর্তী দূরত্ব তোমাকে নিতে হবে। তো পরপর দুটি প্রসারণের মধ্যবর্তী দূরত্বটাও হচ্ছে আমাদের একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, এই ল্যামডা। দুটো শর্ত গেল। আরেকটা হচ্ছে যে পরপর দুটি সংকোচন, পরপর দুটি সংকোচন নিলেও কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তো পরপর দুটো সংকোচন ব্যাপারটা কি, ঘুরে ফিরে ওই একই ব্যাপারই দাঁড়াবে। তুমি দেখো যে সংকোচনের এখান থেকে যদি শুরু হয়, তারপরে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা, এখানে আরেকটা সংকোচনের শুরু হলো, তার মানে এখানে পরপর দুটি সংকোচন পাওয়া যাচ্ছে। তো আমি সংকোচনের এখান থেকে শুরু করে, এই হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য, এই যে সংকোচন আরেকটা শুরু হলো, এই এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুটা সংকোচনের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আমি কিন্তু ভিন্নভাবেও চিন্তা করতে পারি, কেমন সেটা, যে আমাদের যেখানে তরঙ্গ দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে, যেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা শেষ হলো, দেখো এখানে সংকোচন শুরু শুরু হয়ে এখানে শেষ হয়ে গেল, তাহলে আমি এখান থেকেও শুরু করতে পারি। শুরু করলে কি হবে, পরবর্তী যে সংকোচনটা পাওয়া যাবে তার শেষ পর্যন্ত যেতে হবে, এই যে শেষ পর্যন্ত, এটাও কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য। তুমি যে কিভাবে পরিমাপ করবে এটা তোমার উপর ডিপেন্ড করে, এটা যে কোনো ভাবে। একইভাবে প্রসারণের ক্ষেত্রেও আমরা যদি প্রসারণের শেষটা চিন্তা করি, তাহলে পরবর্তী প্রসারণ, এই যে পরবর্তী প্রসারণের শেষ পর্যন্ত তোমাকে নিতে হবে, অর্থাৎ
প্রসারণের এই যে প্রসারণ শুরু থেকে এই যে আমি শেষ পর্যন্ত যদি কাউন্ট করি, তাহলে পরবর্তী প্রসারণে যে শুরু হলো এটা শেষ পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। কিভাবে পরিমাপ করবে এটা তোমার উপর, শুধুমাত্র বুঝতে পারলেই হলো। শিক্ষার্থীরা খেয়াল করো যে এইখানে এই যে দেখো সংকোচন, এইটা একটা সংকোচন, এইটা একটা সংকোচন, কেমন? তাহলে সংকোচনের আমি যদি প্রথমে এখান থেকে শুরু থেকে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা শুরু করি, তাহলে পরবর্তী সংকোচনের এই শুরুতেই গিয়ে যে পর্যন্ত দূরত্বটা পাওয়া যায় সেটাই হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। কেমন? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এটা আমাদের পরপর দুটি সংকোচন কি মিন করে সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। তো এখন কথা হলো যে পরবর্তী আমাদের আরেক কিছু শর্ত রয়েছে। সেই শর্ত হলো যে ৪ নম্বর শর্ত একটি প্রসারণ যদি বলা হয় তাহলে কতটুকু ডিস্টেন্স। খুবই কমন একটা ব্যাপার। একটি সংকোচন একটি প্রসারণ মিলে যদি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে শুধুমাত্র একটা প্রসারণ হবে λ/2, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হবে। এটা একদম কমন ব্যাপার, এটা আশা করি বুঝে গেছো, তেমন কিছু বলতে হবে না। তাহলে একটি সংকোচন কতটুকু হবে? খুবই সিম্পল, একটা সংকোচন হবে, সেটাও হবে শুধু একটা সংকোচন, সেটা হবে λ/2। এটাও তোমরা বুঝে গেছো। একটি সংকোচন একটি প্রসারণ মিলে যদি ল্যামডা হয়, তাহলে শুধু একটা প্রসারণ λ/2, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। শুধু একটা সংকোচনও হবে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ λ/2। মজার ব্যাপার হলো, এবার একটি প্রসারণ একটি সংকোচন এই দুইটা যোগ করে দিলেই তো আমাদের পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, তাই না? তার মানে এই দুইটা যোগ করে দাও, λ/2 প্লাস λ/2, এই দুইটা যোগ করলে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। তো এইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যগুলো চিন্তা করব। এবার অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য নিতে হবে তা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখতে পাচ্ছি, এখানে অনুপ্রস্থ তরঙ্গ ড্র করা হয়েছে। তো অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে আমরা যে ম্যাক্সিমাম পিক বা চূড়াগুলো দেখতে পাচ্ছি, এই যে এবং এগুলোর একটা নাম রয়েছে। এগুলোকে বলা হয় তরঙ্গ চূড়া। বি বিন্দু, এফ বিন্দু এবং জে বিন্দু, এগুলোকে তরঙ্গ চূড়া বলা হবে। এবং কণাগুলো কম্পন হয়ে যখন একেবারে নিচে চলে আসে, সেই বিন্দুগুলোকে এগুলোকে বলা হচ্ছে তরঙ্গ খাঁজ। আচ্ছা, এদের ইংরেজি একটা নাম রয়েছে, তরঙ্গ চূড়া এটাকে ক্রেস্ট বলা হয় এবং তরঙ্গ খাঁজ সেটাকে ট্রাফ বলা হবে। তো তরঙ্গ চূড়া এবং তরঙ্গ খাঁজ এগুলোর খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমরা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করব তা এখন ব্যাখ্যা করব। আচ্ছা, তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যগুলো এবার খেয়াল করি যে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু পরিমাপ করব। দেখো, এই যে চূড়া দেখা যাচ্ছে, পরপর দুটা চূড়ার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে চূড়া এবং পরবর্তী চূড়া হচ্ছে এটাই, পরপর দুটা চূড়ার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। অথবা পরপর আমরা যদি তরঙ্গ খাঁজ নেই দুটো, এই যে একটা তরঙ্গ খাঁজ, তার পরবর্তী তরঙ্গ খাঁজ কিন্তু এইটা, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটাও আমি নিতে পারি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। অথবা আমি এই কণাটা যদি শুরু করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত তার পরবর্তী এই কণার সেম দশা সম্পন্ন আরেকটা কণা এটা রয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। সো এখান থেকে এই পর্যন্ত আমি বলতে পারি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই কারণে আমি এখানে লিখে দিয়েছি যে বি এফ এই দূরত্বটা, ডিএইচ এই দূরত্বটা, অথবা এই দূরত্বটা, এগুলো সবগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এখন কথা হলো যে প্যাচ লাগাতে পারে কোন জায়গায়, সেটা হলো তোমাকে বলে দিল যে এসি এটার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হতে পারে। অবশ্যই দেখো, এখান থেকে এই পর্যন্ত যদি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে শুধু এসি কি হবে? শুধু এসি হচ্ছে আমাদের λ/2, তার মানে হচ্ছে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য। আবারও বলতে পারে যে বিডি এখানে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই, এখান থেকে এই পর্যন্ত যদি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র হবে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ λ/2। সো বি থেকে ডি এই দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, অথবা এ থেকে সি এই দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। আমরা লিখলাম তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। এখন যদি তোমাকে বলে যে এ থেকে বি, এখান থেকে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে, এ থেকে বি। তো
এ থেকে বি এর তরঙ্গ দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটাও খুব সহজভাবে হিসাব করা যায়। সেটা হলো, দেখো যে এটা বোঝার জন্য এ থেকে বি এর তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তো তুমি পুরো তরঙ্গ দৈর্ঘ্যটা নাও। এ থেকে পুরো তরঙ্গ দৈর্ঘ্যটা কতটুকু হবে? এই এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত হবে। এখানে কয়টা পার্ট রয়েছে? একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট। চারটা পার্ট রয়েছে যেহেতু, তাহলে আমি বলতে পারি যে শুধু এই অংশটুকু হবে পুরো তরঙ্গ দৈর্ঘ্যের 1/4 অর্থাৎ এ বি হচ্ছে, খুব সহজ হিসাব, পুরো তরঙ্গ দৈর্ঘ্যের 1/4 হবে। সো এ থেকে বি পর্যন্তটা হবে λ/4। এইভাবেই তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন শর্ত তোমাকে দিতে পারে। এটা এমসিকিউ তো হতে পারে, কিংবা অঙ্কের ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে। তো আমরা জানলাম অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের ডিটেলস আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে এই লেকচারটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।